কল্পনা করুন তো আপনার সন্তান বিদেশে গিয়ে মারা গেছে, কিন্তু আপনার জীবনসঙ্গিনী এই কথাটা জানেই না। আর আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অভিনয় করে যাচ্ছেন যে ছেলে বেঁচে আছে, ভালো আছে, বিদেশে চাকরি করছে। প্রতি মাসে ভুয়া চিঠি লেখাচ্ছেন, নকল ছবি বানাচ্ছেন, শুধু একজন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, যে মানুষটা আসলে আর নেই। এরকমই এক গল্প নিয়ে তৈরি চরকির শর্ট ফিল্ম রঙিন সুরমা। নামটা শুনে মনে হতে পারে এটা কোনো রোমান্টিক গল্প, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ উল্টো। এটা একটা কষ্টের গল্প, লুকোচুরির গল্প আর ভালোবাসার এক অদ্ভুত রূপের গল্প। আজকের ভিডিওতে আমরা পুরো গল্পটা বিস্তারিত বিশ্লেষণ করব, চরিত্রগুলোর মনস্তত্ত্ব বুঝব, আর শেষে বুঝব কেন এই ছোট্ট গল্পটা এত গভীর একটা বার্তা দিয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটা আপনাকে আমাদের জীবনের অর্থ নতুন করে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রে আছেন দুইজন মানুষ, মুনতাসির মোল্লা আর তার স্ত্রী শাহিদা। বয়স হয়ে গেছে দুজনেরই, প্রায় ৩৫ বছর আগে তারা প্রেম করে বিয়ে করেছিলেন। মজার ব্যাপার হলো শাহিদার নিজের স্বামীর পদবি মোল্লার নামটাই পছন্দ না। এই ছোট্ট ডিটেলসটা দিয়েই বোঝা যায় তাদের সংসারে খুনসুটি আর অভিমানের একটা দীর্ঘ ইতিহাস আছে। শাহিদা এখন অসুস্থ, কিছুদিন আগে তার স্ট্রোক হয়েছে। শারীরিকভাবে অনেক দুর্বল তিনি, চলাফেরাও অনেক কষ্ট করেন। মুনতাসির নিজের স্ত্রীর সেবা যত্নে কোনো কমতি রাখেন না, স্যালাইন দেওয়া, পা টিপে দেওয়া সব নিজ হাতেই করেন। এই দুজনের দাম্পত্য জীবন যেন পুরোটাই একটা গল্পের ভাণ্ডার, কিন্তু এই গল্পের নিচেও আর একটা স্তর লুকিয়ে আছে, যেটা দর্শক হিসাবে আমরা ধীরে ধীরে আবিষ্কার করি। তাদের একমাত্র ছেলে রাকিব। গল্পের শুরুতে আমরা জানি রাকিব কানাডায় থাকে, ভালো আছে, চাকরি করছে। প্রতি মাসে তার একটা চিঠি আসে, আর শাহেদার কাছে এই চিঠিটাই যেন ওষুধের মতো। কলোনির গার্ড আনিস নিয়মিত এই চিঠিটা তাদের বাসায় পৌঁছে দেয়। কিন্তু এখানেই প্রথম প্রশ্নটা তৈরি হয়, ছেলে যদি বিদেশে ভালোই থাকে, তাহলে ওষুধ হলো সন্তানের চিঠি কথাটা কেন বলা হচ্ছে? আধুনিক ভিডিও কলের যুগে কেন একটা সাধারণ চিঠি এতটা জীবনদায়ী হয়ে উঠবে? এই প্রশ্নটা মাথায় রেখে গল্পে এগিয়ে যাওয়া যাক। যদিও মুনতাসির সবসময় তার স্ত্রীকে বলতো তাদের সন্তান রাকিব কানাডায় একটা রিমোট এলাকায় আছে, সেখানে ইন্টারনেট কিংবা টেলিফোন লাইন সহজলভ্য নয়, তাই চিঠি লিখাই একমাত্র ভরসা। কিন্তু একদিন হাই কমিশন থেকে মুনতাসিরের কাছে একটা ফোন আসে, বলা হয় রাকিবের কিছু জিনিসপত্র তাদের কাছে এসে পৌঁছেছে। এই মুহূর্তেই দর্শক হিসাবে আমরা প্রথমবার বুঝতে পারি কিছু একটা মারাত্মক ভুল আছে, কারণ কারো জিনিসপত্র তখনই হাই কমিশনে পাঠানো হয় যখন সেই মানুষটা আর বেঁচে থাকে না। আমরা বুঝতে পারি রাকিব কানাডায় দুর্ঘটনায় মারা গেছে, কারণ দূতাবাস থেকে বলা হয় রাকিবের পোড়া শার্ট, মানিব্যাগ, ঘড়ি এসব ছাড়া কিছুই পাওয়া যায়নি। মুনতাসির এই খবরটা পেয়ে কি করলেন? তিনি স্ত্রীকে কিছুই জানতে দেন না, এমনকি বাসার ল্যান্ডফোনের তারটাও খুলে রেখে দেন, যাতে কোনোভাবে শাহিদার কাছে এই খবর না পৌঁছে যায়। তিনি মিথ্যে বলে বের হন, বলেন ছেলেকে চিঠি পাঠাতে যাচ্ছেন। কলোনির দারোয়ান তথা পোস্টম্যান আনিসকে টাকা দিয়ে বাজার করে বাসায় পাঠানোরও ব্যবস্থা করে যান তিনি, যাতে বাসায় শাহিদা একা কষ্ট না পান। তিনি আসলে কিছুদিন আগে স্ট্রোক করা তার স্ত্রী শাহিদাকে জানতে দিতে চান না জীবনের করুণ সত্যটি। এই দৃশ্যটা থেকে আমরা বুঝতে পারি মুনতাসির শুধু একটা মিথ্যা লুকাচ্ছেন না, তিনি পুরো একটা পরা বাস্তবতা তৈরি করছেন, আর এই বাস্তবতা তৈরির প্রক্রিয়াটাই গল্পের মূল সুতো। এদিকে বাসায় শাহিদা ছেলের রুম গুছিয়ে রাখেন, প্রতিটা টুকিটাকি শব্দেও তার মনে হচ্ছে যেন ছেলে ফিরে এলো। একজন মা যেভাবে অপেক্ষা করে ঠিক তেমনি তিনি অপেক্ষা করছেন, অথচ তিনি জানেনই না তার ছেলের জীবনে কি ঘটে গেছে। মুনতাসির অফিসে গিয়ে একটা অদ্ভুত কাজ করে। তার চাকরি আগামী মাসে শেষ হয়ে যাবে। তিনি চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন লেখেন, অথচ কিছুদিন আগেও তার রিটায়ারমেন্টের পরিকল্পনা ছিল, আর এখন তিনি চান তার চাকরি আরও 2 বছর বাড়ানো হোক। সহকর্মীরা অবাক হয়ে যান তার এই আকস্মিক সিদ্ধান্তে, কিন্তু আমরা বুঝতে পারি কারণটা। ছেলের অবর্তমানে এখন সংসারের পুরো দায়িত্ব তার একার কাঁধে, আর হয়তো কাজের মধ্যে ডুবে থাকাটাই তার কাছে শোক ভুলে থাকার একমাত্র উপায়। এরপর মুনতাসিরকে আবারও হাই কমিশন থেকে ফোন করা হয়। তাকে জানানো হয় রাকিবের যেসব জিনিস পাওয়া গেছে, যেমন পোড়া শার্টের অংশ, মানিব্যাগ আর একটা সোনার চেইন, এগুলো কুরিয়ার করে পাঠানো হবে। বাসায় ফিরে মুনতাসির দেখেন তার স্ত্রী শাহিদা মেয়েদের ছবি দেখছে। তিনি ইতিমধ্যে ঘটকের অফিসে যোগাযোগ করে ফেলেছেন, ছেলের জন্য পাত্রী খুঁজতে শুরু করেছেন তিনি।
একজন অসুস্থ মা যার স্ট্রোক হয়েছে কিছুদিন আগে, তিনি চাইছেন মৃত্যুর আগে অন্তত ছেলের বিয়েটা দেখে যেতে। এটাই তো স্বাভাবিক। কিন্তু এই জায়গাটাই গল্পের সবচেয়ে করুণ মুহূর্তগুলোর একটা তৈরি করে। কারণ দর্শক জানে সত্যিটা, তবে শাহিদা জানে না যে তার ছেলে রাকিব আর নেই। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মুনতাসির রেগে যান। শাহিদা কেন এই অসুস্থ শরীর নিয়ে বাইরে ঘটকের বাড়িতে গিয়েছিল সেটা নিয়ে তিনি তিরস্কার করেন। এমনকি পোস্টম্যান আনিস যখন তাকে জানায় যে তিনি ঘটকের কাছে শাহিদাকে নিয়ে গিয়েছিলেন, তখন মুনতাসির এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে আনিস রাগ করে পোস্টম্যানের কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই দৃশ্যগুলো দেখিয়ে দেয় মুনতাসিরের ভেতরে একটা চাপা আগ্নেয়গিরি তৈরি হয়েছে। বাইরে থেকে তিনি শান্ত, নিয়ন্ত্রিত, কিন্তু ভেতরে ভেতরে তিনি একজন বাবা যিনি সন্তান হারানোর শোক একা বহন করছেন। আর সেই শোকটা মাঝে মাঝে রাগ হয়ে ফেটে বের হচ্ছে। রাতে মুনতাসির একা বসে ছেলের পুরনো ছবির অ্যালবাম দেখতে থাকেন। রাকিব ছোটবেলায় ক্রিকেট খেলতে খুব ভালোবাসত। ছবিগুলো দেখতে দেখতে মুনতাসির কল্পনায় হারিয়ে যান। তিনি যেন আবার ছেলের সাথে মাঠে ক্রিকেট খেলছেন। এই দৃশ্যটা পুরো ফিল্মের অনেক আবেগঘন মুহূর্তগুলোর একটা। একজন বাবা যিনি বাস্তবে তার ছেলেকে হারিয়েছেন, কল্পনায় তাকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এই দ্বন্দ্বটাই গল্পের হৃদয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে মুনতাসির দেখেন শাহিদা রান্না করছেন এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আইটেম রান্না করে ফেলেছেন। আগের রাতের কথার কষ্ট থেকেই হয়তো তিনি এমনটা করছেন, হয়তো নিজেকে ব্যস্ত রাখতে কিংবা অভিমান থেকে। এই সময় শাহিদা একটা নতুন সিদ্ধান্তের কথা জানান। তিনি কানাডিয়ান অ্যাম্বাসিতে যেতে চান ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য। এই মুহূর্তটা মুনতাসিরের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ অ্যাম্বাসিতে গেলেই তো সত্যিটা বের হয়ে যাবে। তিনি কোনো মতে বলেন অ্যাম্বাসিতে যেতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। শাহিদাও রেগে যায়। পরিস্থিতি সামলাতে মুনতাসির প্রসঙ্গ ঘুরিয়ে দেন। আগের দিন দেখা পাত্রীর ছবিটার কথা তোলেন। আর এখানেই ঘটে একটা আইরনি। শাহিদা নিজেই বলে ওঠেন, চলো আজকে মেয়েটাকে দেখতে যাই। মুনতাসিরও রাজি হয়ে যায়, কারণ এতে অন্তত সাময়িকভাবে কানাডিয়ান অ্যাম্বাসির প্রসঙ্গ এড়ানো যাবে। পরদিন তারা সত্যি মেয়ে দেখতে যান। মুনতাসির কোনো রকমে পরিস্থিতি সামলে নেন। মেয়ের মা বাঁকা স্বভাবের এই অজুহাত দিয়ে এই বিয়েটা আর এগুতে না বলেন। শাহিদাও তাতে সায় দেয়। এদিকে কুরিয়ার এসে পৌঁছায়। রাকিবের শেষ স্মৃতিচিহ্নগুলো নিয়ে একটা পার্সেল আসে, কিন্তু মুনতাসিরের সাহস হয় না বাড়িতে সেটা খুলে দেখার। প্যাকেটের ভেতরে কি আছে জেনেও বাস্তবতাটা মুখোমুখি করার শক্তি তার নেই। বাসায় ফিরে এসে দেখেন শাহিদা বিমর্ষ হয়ে বসে আছে, কারণ ততক্ষণে মুনতাসির একটা কাজ করে ফেলেছেন। তিনি আগে থেকেই ছেলের নামে একটা ভুয়া চিঠি বানিয়ে পাঠিয়ে রেখেছিলেন, যেখানে লেখা ছিল রাকিব ক্যাথরিন নামের এক বিদেশি মেয়েকে বিয়ে করেছে। এই মিথ্যা খবরটাই শাহিদাকে কষ্ট দিচ্ছে। রাতে দুজনে বসে সুখ দুঃখের গল্প করে, একে অপরকে সান্ত্বনা দেন, অথচ পুরো কথোপকথনটাই দাঁড়িয়ে আছে একটা মিথ্যার উপর। গল্প এখানে আরেক ধাপ এগিয়ে যায়। মা রাকিবের জন্য একটা সোয়েটার বানিয়ে পাঠিয়েছিলেন। মুনতাসির সেই সোয়েটারটা একটা ছেলেকে পরিয়ে ছবি তোলান, তারপর এডিট করে বানান এমনভাবে যেন মনে হয় এটা রাকিবেরই ছবি। তারপর তিনি ছবিটা আরও এডিট করে তার ছেলের পাশে একটা বিদেশিনীর ছবি লাগিয়ে দেন। অতপর তিনি একজন আর্টিস্টকে দিয়ে রাকিবের হাতের লেখার সাথে মিলিয়ে চিঠি লেখান, যেখানে লেখা থাকে রাকিব পিয়ারের জন্য কানাডায় অ্যাপ্লাই করেছে, তাই আগামী 3 বছর দেশে আসতে পারবে না। এই অংশটা দেখলে বোঝা যায় মুনতাসিরের মিথ্যেটা এখন আর কোনো সাধারণ লুকোচুরি নয়, এটা যেন একটা পূর্ণাঙ্গ সাজানো নাটক। ছবি এডিট করা, হাতের লেখা নকল করা, প্রতিটা ডিটেইলস নিখুঁতভাবে সাজানো। একজন মানুষ কতটা ভালোবাসলে বা কতটা রক্ষা করতে চাইলে এত দূর যেতে পারেন, সেটাই এখানে দেখানো হচ্ছে। একদিন মুনতাসির একা নদীর পাড়ে গিয়ে বসেন, আর সেখানেই কুরিয়ারের প্যাকেটটা খোলেন। ভেতর থেকে বের হয় একটা পোড়া হাতঘড়ি, রাকিবের ডেথ সার্টিফিকেট আর একটা ছবি। ছবিটা হাত থেকে পিছলে পানিতে পড়ে যায়, আর মুনতাসির লাঠি দিয়ে অনেক কষ্ট করে সেটা তুলে আনে। এই দৃশ্যটা প্রতীকী অর্থে অসাধারণ। ছেলের শেষ স্মৃতিচিহ্নটুকু হাত থেকে ফসকে যাচ্ছে, আর একজন বাবা মরিয়া হয়ে সেটা ধরে রাখার চেষ্টা করছে। এটাই আসলে পুরো গল্পের রূপক। মুনতাসির সারাক্ষণ চেষ্টা করেছেন ছেলের স্মৃতি, ছেলের অস্তিত্ব ধরে রাখতে। বাস্তবে না হোক, অন্তত শাহিদার মনে যেন তার ছেলে বেঁচে থাকে। এরপর তিনি আনিসকে বলেন পরদিন দুপুরে তৈরি করা ভুয়া চিঠিটা যেন ডেলিভারি দিয়ে দেওয়া হয়। সেদিন বাড়িতে গিয়ে মুনতাসির দেখেন বাসার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। রান্নাঘরে খাবার পুড়ে আগুন ধরে গেছে। সেটা নিভাতে গিয়ে ধোঁয়ায় তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। শাহিদা গোসল থেকে বেরিয়ে এসে পুরো পরিস্থিতি দেখেন আর মুনতাসিরের ব্যাগ থেকে ইনহেলার বের করে তাকে দেন। এই ছোট্ট দৃশ্যটাতেও একটা গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। এই দম্পতি দুজনেই শারীরিকভাবে ভঙ্গুর, কিন্তু মানসিকভাবে একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছেন।
পরদিন শাহিদার হাতে পৌঁছায় সেই ভুয়া চিঠি আর ছবি। মেয়েটির ছবি দেখে শাহিদার পছন্দ হয়ে যায়। তিনি স্বপ্ন দেখতে শুরু করেন ছেলে আর তার নতুন বউকে নিয়ে একসঙ্গে পাহাড় আর সমুদ্র দেখতে যাবেন। এই মুহূর্তটা এতটাই করুণ কারণ দর্শক জানে এই স্বপ্নটা কখনোই সত্যি হবে না। গল্পের একদম শেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুইস্ট। শাহিদা একদিন একটা গাছ কেনেন। এই গাছ বিক্রেতা মূলত কলোনিতে ঘুরে ঘুরে পুরাতন জিনিসের বিনিময়ে গাছ বিক্রি করে থাকেন। গাছের বিনিময়ে শাহিদা মুনতাসিরের একটা পুরনো ব্যাগ দিয়ে দেন বিক্রেতাকে। মুনতাসির বুঝতেই পারে না ঠিক কোন ব্যাগটা তার স্ত্রী দিয়ে দিয়েছে। এই ব্যাগের ভেতরেই ছিল ছেলের শেষ স্মৃতিচিহ্ন, সেই পোড়া শার্ট, সেই সঙ্গে অ্যাম্বাসি থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটগুলো ছিল সেখানে। শাহিদা ব্যাগ থেকে কিছু জিনিস বের করে বাকি সব দিয়ে দেয় গাছ বিক্রেতাকে। কিন্তু আসল চমকটা আসে এরপরই। শাহিদা সেই পোড়া শার্টটা খুঁজে পান আর তিনি সেটা টবের নিচে রেখে তার উপরে মাটি দিয়ে নতুন কেনা ফুলের গাছটা লাগান। এই মুহূর্তেই পুরো গল্পটা উল্টে যায়, কারণ এতক্ষণ আমরা ভেবেছিলাম শুধু মুনতাসিরই সত্যটা জানে আর শাহিদাকে অন্ধকারে রেখে দিয়েছে। কিন্তু এই দৃশ্য থেকে বোঝা যায় শাহিদাও জানে তার ছেলে আর বেঁচে নেই। তিনি পুরোটা সময় ধরেই জানতেন। শুধু তিনিও তার স্বামীর মতো এই কষ্টটা লুকিয়ে রেখেছিলেন একে অপরকে রক্ষা করার জন্য। স্বামী হয়তো স্ত্রী যাতে না জানতে পারে তাই ছেলের শেষ স্মৃতিচিহ্ন লুকিয়ে রেখেছিলেন, কিন্তু শাহিদা টবের নিচে জামার টুকরোটি রেখে যেন গাছের মাধ্যমে তার ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে চান। সেই সঙ্গে শাহিদা সন্তানের স্মৃতি নিয়ে নীরবে ডুকরে কেঁদে চলেন। অর্থাৎ পুরো ফিল্ম জুড়ে যে লুকোচুরি আমরা দেখেছি সেটা আসলে একতরফা কোনো মিথ্যে ছিল না। এটা ছিল দুজন মানুষের এক নীরব চুক্তি। দুজনেই জানতেন সত্যিটা, কিন্তু দুজনেই একে অপরকে সেই ভয়ঙ্কর বাস্তবতা থেকে বাঁচানোর চেষ্টা করে গেছেন। একজন ভুয়া চিঠি বানিয়েছেন আর একজন সেই মিথ্যাকে বিশ্বাস করার নাটক করে গেছেন, শুধু একে অপরকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য। সম্ভবত ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পরই শাহিদা স্ট্রোক করেছিল। জ্ঞান ফিরে আসার পর শাহিদা এমন আচরণ করেন যেন তিনি ভুলে গেছেন তার ছেলে মারা গেছে। তাই মুনতাসির সাহেব ভাবতে থাকে হয়তো স্ট্রোক করার কারণে তার স্ত্রী ভুলে গেছে তাদের সন্তান মারা গেছে। তাই এরপর থেকে মুনতাসির সাহেব পুরো প্লট সাজাতে থাকেন। নিজের স্ত্রীর কাছে বাঁচিয়ে রাখতে চান তার সন্তানকে। অন্যদিকে সব জেনেও শাহিদা অভিনয় করতে থাকে স্বাভাবিক জীবনযাপনের, যেন তাদের সন্তান বেঁচে থাকতে পারে তাদের স্মৃতি জুড়ে। এবার আসা যাক নামটা প্রসঙ্গে। রঙিন সুরমা। সুরমা সাধারণত চোখে দেওয়া হয় দৃষ্টিকে আকর্ষণীয় করে তোলার জন্য, কিন্তু এখানে রঙিন শব্দটা যোগ হয়ে একটা প্রতীকী অর্থ তৈরি করে। এই দম্পতি তাদের বাস্তব জীবনের ধূসরতা, ব্যথা আর অপূরণীয় ক্ষতির উপর একটা রঙিন আবরণ তৈরি করেছেন। তারা নিজেদের জন্য একটা কল্পিত বাস্তব জগৎ এঁকেছেন যেখানে তাদের ছেলে বেঁচে আছে, বিয়ে করেছে, ভালো আছে। এই কল্পিত রংটাই তাদের জীবনে প্রতিদিন বাঁচার রসদ যোগায়। আসলে রঙিন সুরমা গল্পটা মৃত্যু নিয়ে নয়, এটা শোক সামলানো নিয়ে একটা গল্প। এটা দেখায় কিছু কিছু সত্য হয়তো এড়িয়ে চলাই ভালো। মানুষ কখনো কখনো সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে একটা কোমল মিথ্যার আশ্রয় নেয়, শুধু বেঁচে থাকার জন্য, শুধু প্রিয়জনকে বাঁচিয়ে রাখার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা আসে শেষের সেই টুইস্ট থেকে। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো একে অপরের কষ্ট বোঝা সত্ত্বেও চুপ করে থাকা আর একসাথে সেই কষ্টটা ভাগ করে নেওয়া। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল চরকির শর্ট ফিল্ম রঙিন সুরমার সম্পূর্ণ বিশ্লেষণ। খুব ছোট্ট একটা ফিল্ম হলেও এর ভেতরে লুকিয়ে আছে বার্ধক্য, সন্তান হারানোর কষ্ট আর দাম্পত্য জীবনের ভালোবাসার এক অসাধারণ চিত্রায়ন। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। মুনতাসির আর শাহিদার এই নীরব চুক্তিটা আপনাদের কাছে কেমন মনে হলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম আরও গল্প বিশ্লেষণ নিয়ে হাজির হব খুব শীঘ্রই। দেখা হবে পরের ভিডিওতে। মুনতাসির আর শাহিদা যেমন জীবনে বাস্তবতাগুলো এড়িয়ে কিছু সত্য আড়াল করে নিজেদের জন্য রঙিন মুহূর্তগুলো তৈরি করছে, ঠিক তেমনি আপনাদের কাছে অনুরোধ থাকবে নিজেদের জীবনের কষ্টগুলোকে পাশ কাটিয়ে জীবনের ভালো দিকগুলো খুঁজে নিয়ে জীবনটাকে রঙিন করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।